নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আজকে বলে না, গত 3 দিন ধরেই আমাদের দেশের সবথেকে চাঞ্চল্যকর খবর এবং আন্তর্জাতিক মহলেও আন্তর্জাতিক রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া একটা ঘটনা, অত্যন্ত বীভৎস, নারকীয়, পাশবিক, দানবিক, যাই বলি না কেন, কোনো বিশেষণ বোধহয় এই ঘটনার ভয়াবহতাকে সঠিকভাবে বিশেষিত করতে পারে না। সম্পূর্ণ নিরস্ত্র, সম্পূর্ণ নিরীহ কয়েকজন ভারতীয় নাগরিক, তারা ইসলামী জঙ্গিদের হাতে, হ্যাঁ আমি ইসলামী জঙ্গি বলছি, কিন্তু আমার পক্ষ থেকে কোনো স্ট্যাম্প আমি মারছি না তাদের দিকে। গোটা ঘটনাটার পরতে কী রহস্য লুকিয়ে রয়েছে, এবং আমি এখন যে মানুষটির সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলবো, শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি, তার পরতে নতুন রহস্য দেখা যাচ্ছে। এরকম একাধিক বিষয় নিয়ে, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবথেকে গুরুত্বপূর্ণ মানুষটির সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, গতকাল তিনি কিন্তু সর্বদল বৈঠকে ছিলেন, সেখানে মাননীয় হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। সর্বদলীয় বৈঠকে কি হয়েছে আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, গতকাল আপনি সর্বদলীয় বৈঠকে ছিলেন দিল্লিতে, সেখানে ঠিক কী ঘটলো স্যার যদি একটু বলেন। সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় সরকার তাদের পক্ষে যুক্তি খাড়া করার চেষ্টা করলেন যে আমরা কী ব্যবস্থা নিয়েছি, কাশ্মীরের অবস্থা কী, সেখানে অনেক ভালো তৈরি হয়েছে পরিস্থিতি, আগেই ইট মারা হতো সেসব হচ্ছে না ইত্যাদি, যেমন বলেন স্বাভাবিকভাবে প্রশাসনের পক্ষ থেকে বলা হলো। তা বিরোধী পক্ষে থেকে প্রশ্ন তোলা হলো যে কতজন ওখানে পর্যটকরা গেছেন, যে কাশ্মীরে আমরা বলছি একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা তৈরি করা হয়েছে, তারা আক্রমণটাও জানতে পারলেন না। এটা তো হতে পারে না, এটা নিঃসন্দেহে ব্যর্থতা, পুলিশি ব্যবস্থার ব্যর্থতা, গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা, এই সমস্ত ব্যর্থতা ঘটছে কেন? এখন অনেকে মতামত দিতে গিয়ে অনেক খুব আপত্তিকর আমার মতে মন্তব্য করলেন, এখনই যুদ্ধ করা উচিত, এখনই পাকিস্তানকে গুড়িয়ে দেওয়া উচিত ইত্যাদি। তা আমার পার্টির পক্ষ থেকে আমি যেটা বলেছিলাম যে সন্ত্রাসবাদকে লড়াই করতে হবে, সার্বিক লড়াই, তার জন্য আমরা সবাই সমর্থন করব, কিন্তু সন্ত্রাসবাদকে লড়াই করার নাম করে জিঙ্গোইজম, এটা চলতে পারে না, এটা ভারতবর্ষের সঙ্গে ধাপ খায় না। 2 নম্বর, যে ওখানে ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনার প্রেক্ষিতে দেশের মানুষের মধ্যে ঐক্য তৈরি করার পরিবর্তে একদল প্রচার মাধ্যম এবং মূলত শাসক দলের অনুপ্রেরণায় তারা বিভাজন তৈরি করছেন ধর্মীয় ভিত্তিতে, এটা অত্যন্ত আপত্তিকর। আমি দাবি করেছিলাম যে সমস্ত পার্টি মিলে যৌথভাবে একটা আবেদন করা হোক যে দেশের মধ্যে কোনো ধর্মীয় কারণে কারো বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করা যাবে না, নো হেট্রেড ক্যাম্পেন। আমার এই প্রস্তাব ছিল, মৌখিকভাবে অনেকেই তাতে রাজি হয়েছেন। এখানে এটা ইতিবাচক দিক যেটা আমার মনে হয়েছে, কাশ্মীরের সাধারণ মানুষ কিন্তু এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথভাবে রুখে দাঁড়িয়েছেন, সেখানে তারা হিন্দু মুসলমান করছেন না। হিন্দু মুসলমানটা হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতৃত্বে ভারতবর্ষের অন্য প্রান্তে, এত বড় দেশ, সেখানে এরকম ঘৃণামূলক প্রচার হচ্ছে, এবং সেই প্রচারে দুর্ভাগ্যজনকভাবে মূল প্রচার ধারার কিছু প্রচার মাধ্যম তারাও যুক্ত, তারা অবশ্যই আরএসএস পরিচালিত বলেই আমার মনে হয়। এবং আমি বললাম যে পুলওয়ামাতে ঘটনা ঘটলো, কোথায়, কী তদন্ত তোমরা করলে, তার জন্য কে দায়ী, কিছু খুঁজে বার করা গেল না। বারে ঘটনা ঘটবে আর সরকার পরবর্তীকালে বলে আমরা তদন্ত করছি, সেটা হওয়া ঠিক নয়। আর সর্বাগ্রে প্রয়োজন, আবারও বললাম, যে দেশের মানুষের মধ্যে ঐক্যটা বজায় রাখা, এটাই আলোচনায় দাঁড়ালো শেষ পর্যন্ত। স্যার, আপনি নিশ্চয়ই দেখেছেন, আমরা সকলেই দেখেছি, অত্যন্ত পজিটিভ লাগছে এই নোটটা আমার কাছে অন্তত, যে কাশ্মীরের একাধিক, তারা অবশ্যই মুসলিম ধর্মের দিক থেকে, অটো চালক তারা কিন্তু বিনা পয়সা তারা লিখে রেখেছেন ফ্রি সার্ভিস টু এয়ারপোর্ট। তারা পর্যটকদের ধর্ম নির্বিশেষে, জাত নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে তারা ফ্রি সার্ভিস দিচ্ছেন। কিন্তু এখানে আমার একজন সাংসদ হিসেবে আপনার কাছে প্রশ্ন, যেভাবে বিমানের ভাড়া বাড়ছে সাধারণের নিয়ন্ত্রণে, আয়ত্তের বাইরে। এটা আপনারা জানবেন, কিছুদিন আগে উত্তরাখণ্ডে একটা বিপর্যয় হয়েছিল, সেখান থেকে দিল্লি আসার জন্য যে বিমান ভাড়া বেড়েছিল, তা সাধারণ মানুষের, বিপর্যস্ত মানুষের সাধ্যের বাইরে। আমরা যখনই এই তথাকথিত উদার অর্থনীতির নাম করে সবটাই বাজারের ওপর ছেড়ে দিই, বাজারের কাজ হচ্ছে কিন্তু সুযোগ বুঝে মুনাফা করা, সরকার সেখানে দর্শক মাত্র। তাহলে এ ধরনের সরকার থাকার প্রয়োজনটা কোথায়? পার্লামেন্টে প্রশ্ন উঠেছিল, তখন পার্লামেন্টে যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তিনি বলছেন যে কী করব, আমরা তো দাম নিয়ন্ত্রণ করতে পারি না। তো তোমরা দাম নিয়ন্ত্রণ করতে পারো না,
তাহলে মুনাফার জন্য বাজার ছেড়ে দিচ্ছ, আর এই বিপর্যয়ের সময় মানুষগুলো কী করে বাঁচবে? কাশ্মীর থেকে কলকাতায় আসার বোধহয় ভাড়া 1,35,000 টাকা, কোথেকে মানুষ জোগাড় করবে? বিজনেস ক্লাস স্যার 1,35,000, আর ইকোনমি ক্লাসও 80, 90, 70। সরকার থাকার প্রয়োজনটা কি? যে সরকার জনসাধারণের মঙ্গলের স্বার্থে বিপদে নিয়ন্ত্রণ করতে পারেন না ব্যবসায়ীদের, সেই সরকারের প্রয়োজনটা কোথায়? এই মূল প্রশ্ন আমাদের ভাবতে হচ্ছে। স্যার, একজন স্বাধীন সাংবাদিক হিসেবে, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট হিসেবে কোনো ধরনের কোনো ওপিনিয়ন বিল্ডিংয়ের কাজ আমরা এথিক্যালি করতে পারি না। শুধুমাত্র অন্ধকারগুলোয় আলো ফেলা আমাদের কাজ, আমাদের কর্তব্য, আমাদের নৈতিক দায়িত্ব। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি বারবার বলতে বাধ্য হচ্ছি, ময়ূক তুমি আমার পুরনো পরিচিত, চিৎকার আমিও করতে পারি কিন্তু করব না, অসভ্যতা আমিও করতে পারি কিন্তু করব না। তুমি যে কথা বলেছো, যে অসাংবিধানিক কথা বলেছো, যে মিথ্যে কথা বলেছো, আমি তোমাকে বলছি স্যার, ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলার মতো একটি সর্বভারতীয় স্যাটেলাইট চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ সাংবাদিক, তিনি যে কথা বলেছেন আপনি শুনেছেন, অঙ্গভঙ্গি করে কবি কাজী নজরুল ইসলামের কবিতাকে একই বৃন্তে দুটি কুসুম, কিসের কুসুম, কুৎসিত অঙ্গভঙ্গি করে। এবং আরেকটি আপত্তিজনক কথা যে সেকুলারিজম শব্দটিকে সংবিধানে ইমবাইব করেছিলেন ইন্দিরা গান্ধী, এটা কি সত্যি স্যার? প্রশ্ন হচ্ছে, শুধু ময়ূখ বলে নয়, বাজারে অনেক মাধ্যম যারা লালিত পালিত হন ধান্দার পুঁজিতন্ত্রের পুঁজির দ্বারা, তাদের কাছে একটাই উদ্দেশ্য, মুনাফা। এবং সেই মুনাফার বাজার টিকিয়ে রাখতে গেলে পরে তাদের প্রাথমিক কাজ হচ্ছে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে দাও। সে কাজটাই মাধ্যমগুলো করছেন। ওরা করছেন প্রকৃতপক্ষে ওই ধনতান্ত্রিক ব্যবস্থার একজন সাধারণ শরিক হিসেবে। ওদের নিজস্ব কোনো মতামতের মূল্যবোধয় নেই মনে হয় আমার। কিন্তু সাংবাদিকের যে নৈতিক দায়িত্ব, আমি সবাইকেই বলি, প্রত্যেককে, সাংবাদিক সত্য তথ্য তুলে ধরবে, মানুষের কাছে তথ্যটা তুলে ধরবে, মানুষ বিচার করবে। সাংবাদিকের কাজ কিন্তু মতামত তৈরি করা নয়, সাংবাদিকের কাজ হচ্ছে মানুষকে আলোকিত করা, সত্য ঘটনা সামনে নিয়ে আসা। সেই কাজটা যারা করছেন না তারা অত্যন্ত অন্যায় কাজ করছেন। আর ধর্মনিরপেক্ষতা সম্পর্কে এত বেশি অজ্ঞতা বিভিন্ন মাধ্যম আমি দেখি, বিভিন্ন প্রচার মাধ্যমে বিভিন্ন মানুষ বলেন ধর্মনিরপেক্ষতার অর্থই তারা জানেন না। ধর্মনিরপেক্ষতার অর্থ হচ্ছে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, ব্যক্তি মানুষের ধর্ম প্রত্যেকে পালন করবেন, রাষ্ট্র সেটাকে সুরক্ষা দেবে। রাষ্ট্রের অনুমোদনের প্রশ্ন নেই, লালন পালনের প্রশ্ন নেই। আজকে যদি কবির তার নিজস্ব ধর্ম আচরণ করতে যায়, আমি তো যদি তাকে বাধা দিই, তাহলে রাষ্ট্র কবিরের ধর্ম আচরণটাকে রক্ষা করবে, আমাকে নিষেধ করবে যে আপনিও ধর্ম আচরণে হস্তক্ষেপ করবেন না। সুতরাং যারা ধর্মনিরপেক্ষ কথার অর্থ জানেন না, তারাই অন্ধের মতো অন্ধ মৌলবাদী চিন্তার শরিক হয়ে লালন পালন করে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে গালাগালি করছেন। যদি কেউ সংবিধানটা পড়েন, ধর্মনিরপেক্ষ শব্দ সেখানে থাক বা না থাক, ভারতবর্ষের সংবিধানের মূল চরিত্রই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ভারতবর্ষের সংবিধানটা একটা স্বাধীনতা সংগ্রামের ফসল। ময়ূকরা কি জানেন না, বা ওদের যারা পৃষ্ঠপোষণা করেন, যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য ধর্ম নির্বিশেষে মানুষ প্রাণ দিয়েছেন? আশফাকুল্লাহ খানরা জানেন না? জানেন না আরও এরকম শত শত মুসলিম সাধারণ মানুষ চিটাগাং আরমারি রেইডে সাধারণ কৃষকেরা যারা মুসলিম সম্প্রদায়, তারা রক্ষা করেছিলেন বিপ্লবীদের। অতএব যারা জানেন না ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ইতিহাস, আরও অনেক নেতা আছে, আমি সকলের নাম বলতে পারছি না। লড়াইটা হয়েছিল ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং সবাই লড়াই করেছিলেন। স্বাধীনতার ফসলের পর দেশটাকে কি আমরা এখন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানে ভাগ করব? যারা ভাগ করছেন তারা দেশদ্রোহী। স্যার, আপনি একজন প্রতিষ্ঠান হিসেবে, আইনের একজন প্রতিষ্ঠান হিসেবে আপনি কথা হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে বলুন স্যার, যে ইন্দিরা গান্ধী কি সংবিধানে এই শব্দ ইমবাইব করেছিলেন? না, এই সংবিধান সংশোধন করে এই শব্দটা আনা হয়েছিল, কিন্তু এই শব্দটা যদি প্রিয়াম্বলে নাও আসে, তাহলেও ভারতবর্ষের সংবিধান মূল চরিত্রগত দিক থেকে ধর্মনিরপেক্ষ। নেহরু তো নিজে ধর্মনিরপেক্ষ ছিলেন। সংবিধানটাই আমাদের আর্টিকেল 25, আর্টিকেল 26, আর্টিকেল 27 যদি আমরা দেখি, আমাদের প্রিয়াম্বল দেখি, পুরনো প্রিয়াম্বল, আমি সংশোধিত প্রিয়াম্বল বলছি না, সেখানেও দেখবেন বলা আছে প্রত্যেক মানুষের মর্যাদা, প্রত্যেক মানুষের বিশ্বাস, তাকে রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। ওরা ধর্মনিরপেক্ষতার মানে জানেন না, ওদের অজ্ঞতা থেকে ওরা ধর্মনিরপেক্ষতাকে আক্রমণ করছেন। আমি শুধু বলবো একটু নিজেরা অনেক বেশি
আরও পড়াশোনা করুন, বিশ্লেষণ করুন, তাহলে বুঝতে পারবেন ধর্মনিরপেক্ষতা কী জিনিস। ধর্মনিরপেক্ষতা মানে অন্ধত্ব ধর্মীয় আবেগ তৈরি করা নয়। স্যার, পরের বিষয়ে যাওয়ার আগে এই বিষয়ে আমার শেষ প্রশ্ন। আমার যদি সংবিধানের কোনো শব্দ নিয়ে, প্রিয়াম্বলের কোনো শব্দ নিয়ে, রাষ্ট্রের কোনো ক্যারেক্টার নিয়ে সেটার সংশোধনের ইচ্ছে হয়, আমি তাহলে তার অ্যামেন্ডমেন্টের ইচ্ছে হয়, তাহলে আমি নির্দিষ্টভাবে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেটা যেতে পারি। একটি টিভি চ্যানেলে বসে আমি কি সেটা নিয়ে এভাবে অপিনিয়ন বিল্ড করতে পারি? এটা কি নৈতিক? এটা নৈতিক নয়, আমি তো বললাম, কিন্তু ওরা তো সেবক। ওরা ওদের জীবিকা অর্জন করছেন ধান্দার পুঁজিতন্ত্রের সেবা করে। ওরা স্বাধীন চেতনাভিত্তিক সাংবাদিকতা করছেন না, যারাই করছেন। এই যে গদি মিডিয়া বলে একটা শব্দ প্রচারিত হয়েছে, এটা কিন্তু ঝট করে প্রচারিত হয়নি। মানুষ দেখেছেন যে সাংবাদিকরা শুধুমাত্র নিজেদের টিআরপি বাড়ানোর জন্য, নিজেদের মুনাফা বৃদ্ধির জন্য সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করছেন, তারাই গদি মিডিয়া। স্যার, একটা কাউন্টার ন্যারেশন উঠে আসছে কয়েকটা প্রশ্ন। আপনি একজন অত্যন্ত দায়িত্বশীল সাংসদ, আমি সেই জায়গা থেকে এবং আইনজ্ঞ হিসেবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, 20 মিনিট ধরে আমি যদি ধরেও নিই ধর্ম চিহ্নিত করে, যদিও সে বিষয় নিয়ে পরে আসছি কন্ট্রাডিকশানে, ধর্ম চিহ্নিত করে 4 জন মানুষ 20 মিনিট ধরে মানুষদেরকে মারলেন, পুরুষদেরকে মারলেন, নারীদেরকে ছেড়ে দিলেন, হিন্দুদেরকে। 20টা মিনিট সময় বৈশারান উপত্যকা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট, পহেলগাঁও থেকে যেতে হয়। সেখানে কিউআরটি এলো না, কুইক রেসপন্স টিম এলো না। আমি প্রথম কথা হচ্ছে যে হিন্দুদের মারা হয়েছে, এই কথাটাই তো ভুল। সাংবাদিক হিসেবে দায়িত্ব ছিল যারা মারা গিয়েছেন ধর্ম নির্বিশেষে প্রত্যেকের পরিচয় তুলে ধরা। সেখানে 10 নম্বরে নামটি যে আছে, ইসলাম ধর্মী আছেন, সেখানে একজন সাধারণ কাশ্মীরবাসী পর্যটকদের বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়ে বন্দুক কাটতে গিয়ে তিনি গুলিতে ঝাঁঝরা হয়েছেন। এরা কারা? এরা মানুষ। কে মুসলমান, কে হিন্দু, কে মন্দিরে গেল, কেউ মসজিদে গেল, এ দিয়ে বিচার হয় না, বিচার হয় মনুষ্যত্ব দিয়ে। আমাদের সেটাকে সামনে তুলে আনা উচিত। দেখো, মানুষ হিসেবে তারা মানুষের ভূমিকা পালন করেছেন। যারা হিন্দু করছেন, আবারও বলি, তারা দেশ বিভাজনের পরিকল্পনা করছে। স্যার, ভয়ঙ্কর নিন্দা করে বলছি, তাহলে তো আমরা দেশের কোনো প্রান্তে কাশ্মীরের মতো জায়গায়, যেখানে পৃথিবীর সবথেকে বেশি আধা সোনা সৈন্য ডেপ্লয়েড, সেখানে যদি নাগরিকরা, আমাদের টুরিস্টরা না হন, নিশ্চিন্ত না হন, নিরাপদ না হন, তাহলে আমরা দেশের কোথায়, আমাদের নিরাপত্তা কোথায়? এইটাই তো প্রশ্ন। সেজন্য আমি গতকাল ওই সভায় তুলেছিলাম যে পুলওয়ামা কাণ্ডের পর কী হলো। পুলওয়ামায় তো মারা গিয়েছিল আমাদের আধা সেনাবাহিনীর লোকেরা মারা গিয়েছিলেন, 50 জনের প্রাণ গিয়েছিল। সেই ঘটনার তদন্ত করে কি সত্য সামনে আনা হলো? আমরা তার থেকে শিক্ষা নেব তো, যে পুলওয়ামায় ঘটেছিল এই কারণে, সেই কারণগুলো আমরা আগামী দিনে না ঘটে দেখব। সে সত্য তো এলো না সামনে। তাহলে কি আমরা ধরে নেব যে এই ঘটনাগুলোর পেছনে কোনো একটা রাজনৈতিক দুরভিসন্ধি আছে? স্যার, কেন্দ্রীয় সরকার কি কোনোভাবে গোয়েন্দা ব্যর্থতার কথা মানলেন? হ্যাঁ, মানতে বাধ্য হলেন। ব্যর্থতা ঘটনা ঘটেছে তো, ঘটনা ঘটেনি তো বলতে পারছেন না। বলছেন হয়ে গেছে, কেন হয়ে গেছে? ব্যর্থতার জন্যই হয়েছে। স্যার, মালেগাঁওতে বিস্ফোরণের জন্য সাধ্বী প্রজ্ঞার ফাঁসি চেয়েছেন NIA, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তাহলে তো ময়ূখ রঞ্জন ঘোষ বা এই ধরনের যারা আছেন তাদের তো তাহলে সাধ্বী প্রজ্ঞাকে চিহ্নিত করে তার যে ধর্মের মানুষ তাদেরকে ওইভাবে আইসোলেট করতে চাওয়া উচিত। দেখুন, সন্ত্রাসবাদ হচ্ছে ধর্মীয় মৌলবাদের প্রতিফলন। সে আপনি হিন্দু ধর্ম করুন, ইসলাম ধর্ম করুন, বৌদ্ধ করুন, খ্রিস্টান করুন, ধর্মীয় মৌলবাদ যখন চাগার দেয় তখন তাদের মধ্যে মনুষ্যত্বহীনতা দেখা যায়। এই যে আপনি সাধ্যির কথা বললেন, তিনি কিসের সিদ্ধা লাভ করেছেন আমি জানি না, কিন্তু এরা সন্ত্রাসবাদী মানে মৌলবাদী। এদের কাছে মানবিক অধিকারের কোনো মূল্য নেই। স্যার, আমি আর দুটো মাত্র প্রশ্ন করব। আপনি অত্যন্ত ব্যস্ত আছেন, তার মধ্যে সময় দেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ জানিয়ে আমি আর দুটো মাত্র প্রশ্ন করব। এই যে আমাদের আজকে 26,000 চাকরি নিয়ে এত কথা বলা হচ্ছে, তার এগেনস্টে 22 লক্ষ মানুষ আছেন, তাদের কিছু মানুষের ভার্সন আমার কাছে রয়েছে, আমি সেগুলো যথাসময় আপনাকে বলছি, প্রকাশ করব, তাদের কি বঞ্চনা, তাদের কি না। প্রথম কথা হচ্ছে চিন্ময় মণ্ডল, যে ভদ্রলোকের নাম আমি যদি খুব ভুল না করে থাকি, চিন্ময়ের নাম পদবিটি আমি ভুল করে থাকতে পারি, তিনি কনভেনার ছিলেন এই চাকরিহারা শিক্ষকদের। তার নাম এই তালিকায় নেই। ডিআইদের কাছে যে তালিকা গিয়েছে তাদের নাম নেই, এবং আরও অনেকে যারা ধর্নায় ছিলেন তাদের নাম নেই। অনেক মহিলা শিক্ষিকা যারা ছিলেন তাদের নাম নেই। তারা বলছেন আমরা কি করে বলবো আমাদের নাম কেন নেই? কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? দেখুন, এই গোটা ব্যাপারটাই তো একটা ধোঁয়াশার মধ্যে আছে। দুর্নীতিতে সবাই কালিমা লিপ্ত হয়েছেন,
কেউ কেউ সরাসরি ধরা পড়ে গিয়েছেন, কেউ কেউ সরাসরি ধরা পড়েননি। কারা সরাসরি ধরা পড়েননি সেই লিস্টটা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের তথা স্কুল সার্ভিস কমিশনের। তারা আজকে 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বাঁচাবার জন্য বিভিন্ন জায়গায় লিস্ট পাঠাচ্ছেন। সেই লিস্ট নিয়েও তো তাদের মধ্যে প্রচণ্ড বিক্ষোভ, সাধারণ যারা বঞ্চিত হয়েছেন বলে দাবি করছেন। একজনের নাম তো গেছে, তার চাকরি কলকাতা হাইকোর্ট থেকে চলে গেছিল, তাকেও তারা কি নট স্পেসিফিক্যালি টেইন্টেড বলে পাঠিয়ে দিয়েছিল। এই গোটা প্রশাসনটাই দুর্নীতিতে এত যুক্ত হয়ে আছে, এরা কোনো কাজ স্বচ্ছভাবে করতে পারে না। সেজন্যই সমগ্র সমাজের দায়িত্ব এই ধরনের প্রশাসন কর্তারা যারা আছেন তাদের ঝেঁটিয়ে বিদায় করা। স্যার, আমাদের কাছে তথ্য উঠে আসছে, আমি আপনাকে পার্সোনালি বলবো যে 2016 সালের যারা প্রধান শিক্ষক নিয়োগ নিয়েও কিন্তু সেই প্যানেল নিয়েও কিন্তু বিস্তর গাফিলতির অভিযোগ নিয়েছে। এই বিষয়টা কি কোনোভাবে সামনে আসা সম্ভব স্যার? তথ্য কিছু পেলে পরে সামনে আসে যায়, যদি কেউ আবেদন করেন। লোকে তো ভুল করে, আমরা উকিল হিসেবে সওয়াল করতে পারি, কিন্তু একজন আবেদন করবার জন্য এগিয়ে আসতে হবে। যদি কেউ আবেদন করার জন্য এগিয়ে আসেন, তাকে আমি সামগ্রিকভাবে সাহায্য করব। স্যার, শেষ প্রশ্ন, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কি আরও বড় বজ্রপাত হতে চলেছে? আমাদের আশঙ্কা তাই। আপনি আশঙ্কা বলছেন? আশঙ্কা, যতক্ষণ না রায় হচ্ছে আমি আশঙ্কাই বলবো। না মানে আপনি আশঙ্কা মানে যারা নন টেন্টেড তাদের প্রতি আপনি সহানুভূতিশীল, এটাই তো মিন করছেন? আমি সবার প্রতি সহানুভূতিশীল, কিন্তু সেই সহানুভূতিটা কখনো দুর্নীতিকে বাঁচাবার জন্য হতে পারে না। আমার সহানুভূতি হচ্ছে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, স্বচ্ছ পদ্ধতিতে কাজ করবার জন্য যারা উৎসাহী তাদের প্রতি সহানুভূতি। রিভিউ পিটিশন সম্ভব স্যার সুপ্রিম কোর্টে? দেখুন, যে কেউ পিটিশন ফাইল করতে পারে, পকেটের পয়সা থাকলেই ফাইল করা যায়, সরকারি পয়সা ফাইল করতে পারে, কিন্তু তার মেরিট নেই, সেই রিভিউ পিটিশন গ্রহণযোগ্য হবে না। অনেক ধন্যবাদ স্যার কথা বলার জন্য। এত ব্যস্ততার মধ্যে আমরা এতক্ষণ খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বললাম মাননীয় শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। এই মুহূর্তের সবথেকে স্যার আমি একটু এথিক হয়তো ব্রেক করছি, একটা কথা আমার এই মুহূর্তে মনে পড়লো। একটি বিশেষ সংবাদ মাধ্যমে আমরা আজকেই জানতে পারলাম যে বিতান অধিকারী যিনি প্রয়াত হয়েছেন তার দাদা বিভু অধিকারী কলকাতা হাইকোর্টের আইনজীবী বলে আমরা এখনও পর্যন্ত জানতে পারছি। তিনি দাবি করছেন যে বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায় তিনি নাকি বাংলাদেশের নাগরিক, এবং তিনি অভিযোগ আমরা পাচ্ছি, তথ্য পাচ্ছি, 1 কোটি টাকার বেশি তুলে ফেলেছেন অলরেডি সোশ্যাল মিডিয়ার মারফত, এবং ভয়ঙ্কর বাংলাদেশের নাগরিক। সেক্ষেত্রে আমাদের ইন্টেলিজেন্স ফেলিওরের আরও একটা বড় নিদর্শন সামনে চলে এলো। হতে পারে, এটা নিয়ে আরও তদন্ত হওয়া দরকার। প্রথম দিনই যখন যে সমস্ত কথা ওই ভদ্রমহিলা বলেছেন, তখন আমি কোথায় বলেছিলাম যে এ তো RSS-এর শিখিয়ে দেওয়া কথা। প্রথম আমি আপনাকে একটু থামালাম স্যার, দুঃখিত। উনি কিন্তু প্রথমে একদম বলেছিলেন যে হিন্দু মুসলিম দেখে কেউ গুলি করেনি, সেটাই তার ফার্স্ট এক্সপ্রেশন ছিল। তারপরে তিনি মাইন্ড হয়তো চেঞ্জ করেছেন। না, RSS-এর ট্রেনিং এবং এর পেছনে RSS-এর হাত আছে, এই আশঙ্কাকে মুড়িয়ে দিই না। এই বিষয়টা আমি স্যারের সঙ্গে আবার হয়তো এথিক্স ব্রেক করে শেষ করার পরেও বিষয়টি নিয়ে কথা বললাম, এবং আমাদের নজর থাকবে এবং এই ধরনের আরও এক্সক্লুসিভ